দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত জন্য এখন প্রকাশ অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচনার বিষয় সৃজনশীল বাজেট। 2026-27 অর্থ বছরের জন্য প্রায় 9,38,000 কোটি টাকার বড় বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার। তবে বাস্তবতা হলো বড় বাজেট ঘোষণা করা সহজ, কিন্তু বাস্তবায়ন কঠিন। তবে সরকার এমন সময় বাজেট দিতে যাচ্ছে যখন অর্থনীতি রয়েছে নানা চাপে, রাজস্ব আহরণ প্রত্যাশার তুলনায় পিছিয়ে আছে, ব্যাংকিং খাত দুর্বল, বিনিয়োগে গতি নেই এবং বৈশ্বিক অর্থনীতিতেও অনিশ্চয়তা বিরাজ করছে। মোট কথা, বড় বাজেট, বড় ঘাটতি। তাহলে বাস্তবায়নের আশা কতটা? তারপরও জনগণ জানতে চায়, এই বাজেট কি তাদের জীবনযাত্রার ব্যয় কমাবে, কর্মসংস্থান সৃষ্টি করবে, বিনিয়োগ বাড়াবে, অর্থনীতিতে আস্থা ফিরিয়ে আনবে? যদি উত্তর ইতিবাচক হয় তাহলে এটি একটি সফল বাজেট। মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন, এবং স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে যোগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক এনবিআর চেয়ারম্যান, আছেন ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ। দুজনকেই স্বাগত জানাচ্ছি। স্যার, শুরুতে আপনার কাছে একটু আসতে চাই, সেটা হচ্ছে যে বাজেট একটা যাচ্ছে আর একটা বাজেট আসছে এবং স্বাধীনতার পর থেকেই এভাবেই চলছে। বাজেট কখন ভালো আর কখন খারাপ? যদি ভালোভাবে বাস্তবায়িত হয় তাহলে এটা ভালো। আচ্ছা। আর যদি বাস্তবতায় প্রচুর ফেল থাকে, ফাঁকা থাকে, সিস্টেম লস থাকে, অপচয়, অপব্যয়, অপদার্থতা থাকে, অদক্ষতা থাকে, তাহলে সেটা খারাপ বাজেট। আচ্ছা। এই যে আপনার ওই ইয়েতে আপনি প্রথমে যেটা বললেন, যদি এইগুলো হয় তাহলে এটা সফল বাজেট। এই যদিগুলো হবে তো বাস্তবায়নের পরে বোঝা যাবে যে সত্যি আস্থা ফিরিয়ে আনতে পারছে কিনা, অর্থনীতি চাঙ্গা হচ্ছে না, বিনিয়োগ বাড়ছে কিনা, হ্যাঁ ওদের বিনিয়োগ বাড়ছে কিনা, কর্মসংস্থান হচ্ছে কিনা। আমি মনে করি এবারে যে বাজেটটি হবে আচ্ছা, সেটি মূলত নাম্বার 1, অচল অর্থনীতিকে সচল করতে হবে। তাই যা যা করা লাগে সেইটা করতে হবে, কারণ ওইটা না করলে বাকিগুলো হবে না। এই অচল অর্থনীতিকে কিভাবে এত দ্রুত সময়ের মধ্যে সচল করা যায়? অর্থনীতি তো আপনি রাতারাতি চেঞ্জ করতে পারবেন না। না, এটা তো ঠিক, এটা তো আচ্ছা, হ্যাঁ, সেই জায়গাটা একটু ইট ইজ অবভিয়াসলি অ্যান হারকিউলাস টাস্ক, তাই না? যে রাতারাতি আমি অর্থনীতিকে একদম চেঞ্জ করে ফেলবো, আমূল পরিবর্তন করে ফেলবো। বাট আই হ্যাভ টু স্টার্ট, আই হ্যাভ টু গিভ এ কমপ্লিট একটা সেগ্রিগেশন আমার লাগবে। জি, যে আমি গতকাল পর্যন্ত যা ছিলাম, আমার অভ্যাস, আমার খাসলত, আমার অপারগতা, অদক্ষতা, পরিণামদর্শিতা, হ্যাঁ, এগুলোর থেকে আমি অন্তত 1 জুলাই তারিখ থেকে আমি পরিবর্তিত হব। এই বাজেটটির নাম হচ্ছে কিন্তু দৃষ্টিভঙ্গি পরিবর্তনের বাজেট। দৃষ্টিভঙ্গি, আমার ভিতরে বহু স্ববিরোধিতা রয়ে গেছে। আমি বড় একটা বাজেট বানিয়েছি বেশি করে খরচ করার জন্যে। আচ্ছা। আমি তার কোয়ালিটি নিয়ে কোনো ভাবিনি। 25 টাকার জিনিস 125 টাকায় কেনা দেখিয়ে আমি বাজেট ব্যয় দেখিয়েছি বা করেছি, এটা না। আমাকে 25 টাকার জিনিস 25 টাকায় দেখাতে হবে। আচ্ছা। এবং 25 টাকার থেকে যেন আমি 25 টাকার উপকারিতা পাই। এই যে বড় বাজেট বলি বা বাজেট যেটা বলি, ব্যয়ের বাজেট, এটা আর কিছু না, এটা অর্থনীতির জন্য বিনিয়োগ, সরকারি খাত থেকে বা নানানভাবে বিনিয়োগ। তাই এই বিনিয়োগটা এবার এরকম হতে হবে, প্রত্যাশাও এই যে অর্থনীতি যাতে চালু হয়, আচ্ছা, সেই ধরনের বিনিয়োগ। যেমন আমি নানান ধরনের ওই যে কী বলে সোশ্যাল নেটের আওতার আকার, পদ্ধতি, প্রকার পাল্টিয়ে আমি এটা করতে চাই যে আগে সোশ্যাল নেটের সেফটি নেটের যে টাকাগুলো দেওয়া হতো সেগুলো এদিক ওদিক চলে যেত, এর হাতে তার হাতে ওর হাতে চলে যেত, হ্যাঁ, এবং ওই শুধু প্রচার সর্বস্ব একটা ইয়ে হতো। এখানে যদি আমি একটা ডিসিপ্লিন আনতে পারি, যে ওটা ওই যে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, কৃষকদের কার্ড দেওয়া হচ্ছে, এগুলো দিয়ে যদি আমি এইটাকে একটা জায়গায় আনতে পারি, হ্যাঁ, 14 জায়গার ওই সিস্টেম লসের সুযোগ না দিয়ে কারা পাবে কেরা না পাবে সেটাই স্যার, মানে উপকার ভোগীরা যদি ঠিকমতো না পায় তাহলে তো আপনার এখানে হলো না। না, এখানে দুটো জিনিস আছে, উপকার ভোগীকে প্রকৃতপক্ষে পেতে হবে, তাকে ফাইন্ড আউট করতে হবে আসলে প্রকৃতপক্ষে কে উপকার পাবে। এবং এই পাওয়ার উদ্দেশ্য হচ্ছে শুধু পাওয়া না, এইটা দিয়েই ওর পারচেজিং পাওয়ারটাকে আমার বাঁচিয়ে রাখতে হবে। কারণ ওর পারচেজিং পাওয়ার না বাড়লে ও জিনিস কিনতে পারবে না, দ্রব্যমূল্য বৃদ্ধি থাকবে। এবং এইটার সাথে এটাও জড়িত ব্যাপার যে বৈষম্য কমাতে হবে। আয় ব্যয়ের বৈষম্য কমাতে হবে, কারণ বৈষম্য থাকলে হচ্ছে কি, ওই একজন 25 টাকার ইলিশ মাছ 125 টাকা দিয়ে কিনে নিয়ে চলে যাবে, আর ওই 25 টাকার ফিক্সড ইনকামের লোক সে আর ওই ইলিশ মাছ কিনতে পারবে না। দ্রব্যমূল্য কিন্তু বাড়ে, কিন্তু
বৈসাদৃশ্যের কারণেও বাড়ে। আচ্ছা, সেই বৈষম্যটা কমানো, সেই বৈষম্যটা কমানো কিভাবে, যে আমি যারে যে টাকা দিচ্ছি আমি তার কাছ থেকে সেই সার্ভিস চাচ্ছি। আমি টাকা দেব, পুলিশকেও বেতনও দেব, আবার সে ওই দুই আসামি দুই জনের কাছ থেকে পয়সা খেতে থাকবে আর ওর পিছনে দায়িত্বহীনতা দেবে। আমি শিক্ষকরে পয়সা দেব কিন্তু সে পড়াবে না, এবং আমার বাচ্চাকে আবার আলাদা করে কোচিং এ দিতে হবে, বাসায় মানে টিচার রাখতে হবে। আমার আর একটা আউট অফ পকেট খরচ বেড়ে আমি তো পকেট থেকে টাকা দিচ্ছি, সেই পকেটের টাকায় তো বাজেট হচ্ছে, হ্যাঁ, আমি অতিরিক্ত পকেট থেকে আবার টাকা আবার দিতে যাব খরচ কেন? করতে হবে কেন? এইটা থামাতে হবে। আচ্ছা, তারপরে আমি হাসপাতালকে, চিকিৎসককে বেতন দিচ্ছি, হাসপাতালে উনি চিকিৎসা দেবেন, ওষুধও দিচ্ছি, সব কিছু দিচ্ছি, যন্ত্রপাতি কিনেও দিচ্ছি, কিন্তু তিনি সেই যন্ত্রপাতি খুলছেন না, সেই যন্ত্রপাতি ব্যবহার করতেছেন না, বরং রুগীকে বলছে বিকেলবেলা বাইরে থেকে করিয়ে আনা, বিকেলে ওখান থেকে টেস্ট করে নিয়ে আসো, আর এই জায়গাতে করো, ওখান থেকে উনি এটা 40% স্পেসিফিক নাম বলে দেয়া হয়। নাম বলে দিচ্ছে। কারণ ওখানে যে টেস্ট হয়তো 25 টাকায় করা যেত, উনি রেফারেন্স করে দেওয়াতে ওনাকে একটা 40% একটা কমিশন দিতে পাচ্ছে। আচ্ছা, দিয়ে ওই একই টেস্টের খরচ ডবল হয়ে যাচ্ছে। স্যার এটা তো যুগ যুগ ধরে চলছে। না, তো চলছে, তো চলুক। থামাবে কিভাবে, কে থামাবে? না, আচ্ছা, না, আমি বলি আচ্ছা, শুরু করতে হবে, পদ্ধতি ইয়ে করা শুরু করতে হবে। এখানে এই জবাবদিহিতা আনতে হবে যে আপনি শিক্ষক, জনগণের করের টাকায় আপনার বেতন দিচ্ছি, ফুল বেতন দিচ্ছি, আপনি এমপিও ভুক্ত একজন টিচার ইউনিভার্সিটি কলেজের, হ্যাঁ, আপনাকে আমি ফুল বেতন দিচ্ছি, কিন্তু আমি দেখছি যে আপনার ছাত্র মাত্র 3জন ছাত্র পড়াবার জন্য 8 জন শিক্ষক রাখছি, তারপরে পড়া বুঝাই নিচ্ছি না, দেখতেছি না, স্কুল ইন্সপেক্টর কিছুই করতেছে না, কারণ সে মনে করে যে আমার বাড়ি তো এই এলাকায় না, তো এই এলাকার ছেলে মেয়েদের লেখাপড়া হোক আর না হোক তাতে আমার কি, আমি বরং ভয় টয় দেখিয়ে কিছু পয়সা করে নিয়ে চলে যাই। অর্থাৎ সবসময় আমার অভিভাবকের ওখানে রুগীর মানে ডিসপোজেবল ইনকাম আমি কমাই নিচ্ছি, ওর কাছ থেকে নিয়ে নিচ্ছি, তাহলে আমি এদিকে বেতনও নিচ্ছি, আবার ওদিকে ওর কাছ থেকে পয়সা নিচ্ছি। এইটা থামাতে হবে, এটা কমাতে হবে, একদিনে হবে না, এটা ঠিক আছে, সেটা হবে না একদিনে, সেটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু শুরুটা তো আমাদের করতে হবে। যে যার কাছে যা, সে যেন সেই টাকার সদ্ব্যবহার করে, সেই সার্ভিস সে দেয়। এইটা জি, ডক্টর শাহাদাত, আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে বড় বাজেট, বড় ঘাটতি, বাস্তবায়নের প্রত্যাশাটা আসলে কতটা এবং কোথায়? শুরুতে আমি বলেছি 9,38,000 কোটি টাকা, ঘাটতি কিন্তু 2,43,000 কোটি টাকা। একদম সহজ সরল মনের প্রশ্ন জাগে, ধরুন আমি আয় করব যা, আমি ব্যয় করব তাই, আমার প্রত্যেকবার বাজেটে আমি ঘাটতি রেখে কেন এই বাজেট আমি যাই, আমি কেন সুষম বাজেট করি না? জি, ধন্যবাদ। দেখুন, যে আমরা যদি স্বাভাবিকভাবেই পৃথিবীর সব দেশকে বিশ্লেষণের মধ্যে নিয়ে আসি, তাহলে পৃথিবীর অধিকাংশ দেশেই, বেশিরভাগ দেশেই ডেফিসিট বাজেট করে। এর যৌক্তিকতা হচ্ছে ডেফিসিট, ঘাটতি বাজেটের যৌক্তিকতা হচ্ছে রাষ্ট্র যখন ব্যয় করে, যেটা মজিদ ভাইও বললেন যে রাষ্ট্র যখন ব্যয় করে সেটা এডিপিতে ব্যয় করলেও যেরকম বিনিয়োগ হয়, ঠিক যখন আপনি কনজামশন পারপাসে ব্যয় করাচ্ছেন তখন সেটা হচ্ছে যে আপনার সমষ্টিক চাহিদাকে বাড়িয়ে দেয়। চাহিদা যখন বাড়ে তখনই উৎপাদন করে, তখন প্রবৃদ্ধি বাড়ে। অতএব ডেফিসিট, কথা হচ্ছে যে ডেফিসিট কি আমার প্রবৃদ্ধি সহায়ক কি সহায়ক না, সেটা একটা বড় প্রশ্ন। এখন বিষয়টা হচ্ছে যে দুই ধরনের। আমি মনে করি বর্তমান সরকার, যদি আপনি চিন্তা করেন বাজেট, যে কোনো সরকার যখন রাষ্ট্র পরিচালনায় থাকে, বাজেট যখন উপস্থাপন করে, মনে হয় যেন রাষ্ট্রটাকে ভালোর দিকে নিয়ে যাচ্ছে, সব কিছু ভালো করছে, কিন্তু সব কিছু সবসময় ভালো হয় না। আবার বাংলাদেশের প্রেক্ষিতে বর্তমান যে অতীতে যা ঘটেছে এবং যে সরকার, অন্তর্বর্তী সরকার ছিল, তার প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, এখন কথা হচ্ছে এই প্রেক্ষিত কিন্তু ডিফারেন্ট। বলা হচ্ছে যে ভঙ্গুর অর্থনীতি, বাংলাদেশ জীবনে শুনে নাই যে 6.5 লাখ কোটি টাকা খেলাপি ঋণ, শুনেছে কম 1 লাখ 2 লাখ। বিষয়টা হচ্ছে এখন যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে আমি মনে করি বর্তমান সরকার অর্থনীতিবিদ কেইন্সের মতাদর্শী। অর্থাৎ কেইন্স বলেছে যে যখন কোনো দেশ ভঙ্গুর অর্থনীতি থাকে তখন সরকার তার ব্যয় বাড়াবে। কেন ব্যয় বাড়াবে? বলছে যে এটার মানে হচ্ছে যে ব্যয় বাড়াবে কিন্তু অর্থনীতিকে আবার চাঙ্গা করার ব্যবস্থা নিবে। সেটা কি? সেটা হচ্ছে কর ছাড়। দেখেন, কর ছাড়ের ক্ষেত্রে কিন্তু না, এবং
বিভিন্ন জায়গা থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে কিছুটা কমানোর কথা বলা হচ্ছে এই বাজেটে। এইবারে ব্যাপক ছাড় আসছে জি, বিভিন্ন খাতে। বিষয়টা হচ্ছে কেইনস বলেছে যে আপনি যদি এই ছাড় দেন জনগণের চাহিদা সম্প্রসারিত হবে, তখন উৎপাদকরা উৎপাদন করবে, তখন প্রবৃদ্ধির স্বপ্ন দেখতে পাবেন। ঠিক কেইনসের মতাদর্শী বলেই প্রবৃদ্ধির স্বপ্ন দেখেছে এই বাজেটে। আপনি দেখবেন যে 6.5%, আমরা এই বছর 4% অর্জন করতে পারি নাই, তার মানে 6.5% এক বছরের মধ্যে অর্জন হবে। এখন সার্বিকভাবে স্বপ্ন দেখতে পারে, সেটা নির্ভর করবে টোটালি, মজিদ ভাই স্পষ্টভাবেই বলছে যে কমপ্লিটলি বাস্তবায়নের উপর। আপনি বলছেন যে এনবিআর কর্তৃক রেভিনিউ আদায় করবেন, যে 6 লাখ টোটাল ট্যাক্স বাবদ আদায় করবেন, নন ট্যাক্স বাবদ 6,95,000 কোটি টাকা। কিন্তু বিষয়টা হচ্ছে এই বছর দাঁড়িয়ে আপনি যে সামনের দিকে আগাবেন তাতে কি সায় দেয়? এই অর্থনীতি থেকে আপনি ব্যবস্থা কি করতে পারবেন? যদি না পারে তাহলে সরকারের একটা ব্যর্থতা তৈরি হবে। আবার ধরেন রাষ্ট্র বলা হচ্ছে, ধরেন সঞ্চয়পত্র থেকে ঋণ গ্রহণ করবে 2026-27 অর্থ বছরে 15,000 কোটি টাকা। বর্তমান বাজেটে, যে বাজেট এখন চলছে, সেই বাজেটে আপনার লক্ষ্যমাত্রা ছিল 12,500 কোটি টাকা। একটা ফেরেস্তা গভর্নমেন্ট বলেন অন্তর্বর্তী সরকার, আমরা বিভিন্নভাবেই চিন্তা করি যে এই সরকার হয়তো বিরাট ভালো, অতএব সেই সরকারের প্রেক্ষাপটেও 12,500 কোটি না, নেগেটিভ 2,000 কোটি টাকা আরও নেগেটিভ, অর্থাৎ মানুষ উইথড্র করছে। যেখানে এত মূল্যস্ফীতি, মানুষের তো ডিসপোজেবল ইনকামেই নাই, তাহলে সঞ্চয় আসবে কোত্থেকে? স্যার জি, একটু থামে আপনাকে, সেটা হচ্ছে স্যার আপনি জিডিপির কথা বললেন, আমাদের এখন যে জিডিপি কত 5.50 এমন না 4 দশমিক। আচ্ছা, তাহলে দেখেন আমি একটু বেশি বলে ফেলছি মনে হয়, তাহলে আমি বললাম তো এখন লক্ষ্যমাত্রা বলা হচ্ছে এই বাজেটে 6.50। ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? আবার মূল্যস্ফীতির কথা বলা হচ্ছে আমাদেরকে 7.50 মধ্যে নিয়ে আসতে হবে। এখন কত 9.50, এর আগে কিন্তু ডাবল ডিজিটে ছিল। তাহলে আপনি এই রাতারাতি দ্রুত এটা কিভাবে সম্ভব, মানে কোন কি? সেটাই বললাম যে সরকারের উদ্দেশ্যগুলো ভালো, কিন্তু আমি বলতে চাচ্ছি এটাই যে আপনার তো উদ্দেশ্যগুলো বারবার ব্যাহত হওয়ার একটা আশঙ্কা আমরা আলোচনার মধ্যে করছি, সেটাও কিন্তু সম্ভাবনাকে রেখে। কিন্তু সরকার যদি দৃঢ়তার সাথে প্রমাণ করতে পারে তাহলে সে সাকসেস হতে পারে, কিন্তু সেই দৃঢ়তা কতটুকু থাকে? অন্তর্বর্তী সরকার দৃঢ়তা করেছিল 12,500 কোটি টাকা সঞ্চয়পত্র থেকে নিবে, 0 এবং নেগেটিভ 2,000। এবার তার উপর ভিত্তি করে এই বাজেটে আপনি আশা করছেন 15,000 কোটি টাকা। অতএব বর্তমানের দিকে তাকালে আপনি বলবেন এটা অসম্ভব। এই জন্যই কিন্তু বাজেটটা ক্ষেত্রে অনেকেই ক্রিটিক হিসাবে, সমালোচনাকেও পজিটিভ নিতে হবে, কারণ সমালোচনা করা হচ্ছে তো বাস্তবতার দিকে তাকিয়ে। যে রেভিনিউ আপনি কালেকশন করতে পারেন না, 1 লাখ কোটি টাকা ঘাটতি, আগামী বছর আপনি পুরাটুকু সংগ্রহ করবেন, সেটা কি পরিষ্কার? কিন্তু এই সরকার যদি করতে পারে, আমি বলবো সেটা বাংলাদেশের জন্য একটা ইতিহাস তৈরি হবে, যে ইতিহাস তৈরি হলে তার স্বপ্নগুলো বাস্তবায়ন হবে। ডক্টর মজিদ, আপনি একটু বলবেন, সেটা হচ্ছে যে একই ইস্যু যে আপনার বিনিয়োগের যে অবস্থা, আমরা শুরুতে বললাম, বিনিয়োগ নেন একটু পরেই আসি, প্রবৃদ্ধির কথাই বলি যে 7.50, আর এদিকে আপনার মূল্যস্ফীতি কত, প্রবৃদ্ধি 6.50 আর মূল্যস্ফীতি 7.50, মানে এটা কতটা সম্ভব? আর আমি স্যারকে, সাদেদ স্যারকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার ডেপ্রিসিয়েশন, আপনার যে ঘাটতি, ওইটা 2,43,000 কোটি টাকা। এখন আপনাকে এই ঘাটতি আপনি পূরণ করার জন্য তো আপনাকে ঋণ নিতে হবে, এছাড়া কোনো বিকল্প কোনো পথ নাই। আপনি ঋণ নেবেন কোথা থেকে? বিদেশি ঋণ অথবা দেশি ঋণ। দেশীয় ব্যাংকিংয়ের যে ব্যবস্থা, সেখান থেকে নেয়ার কথা 1,50,000 কোটি টাকা। তাহলে সরকার যদি দেশীয় ব্যাংক থেকে এত টাকা নেয়, তাহলে বেসরকারি উদ্যোক্তারা ঋণ পাবে কোথা থেকে? তখন কি অবস্থা হবে? এটা তো খুব সনাতন একটা বাক্য, ডক্টর সিদ্দিকী যথেষ্টই বলেছেন। কেইনসের থিওরিটা খুব স্পষ্ট। বলতে চাচ্ছি এই যে সরকার ব্যয় করে অর্থনীতিতে ডিম্যান্ড তৈরি করবেন, হ্যাঁ, বিনিয়োগ বা আরও অন্যান্য কিছু করে তারপরে ওখান থেকে রেভিনিউ আসবে। আগে আমি শুল্ক হার বাড়িয়ে দিয়ে, জিনিসের দাম বাড়িয়ে দিয়ে, ওনার ব্যবসা করা বন্ধ করে দিয়ে তারপর আমি রেভিনিউ প্রত্যাশা করবো, এটা হবে না। এটা উল্টা করতে হবে। উল্টা করতে হবে এই জন্যই যে এমন ব্যয়ের বাজেট যেটা বড়, যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে ইকোনমিতে যেমন IMF-এর সব শর্ত আর এবার অনুসরণ করা হচ্ছে না বা হবে না। IMF বলেছে না যে সবাই ওই ইয়ে বন্ধ করে দেবো, ওই যে কি রিয়াত বা কি তারপরে আরও কি বলছে, এই যে এটা দেওয়া যাবে না। এরা বলছেন যে না,
আমার ওইটা শুনতে গেলে হবে না, এখানে প্রেক্ষাপটটা বুঝতে হবে। 23 সালে যখন এইসব আগডুম বাগডুম শর্ত নিয়ে যারা নিয়েছিলেন তারা তো জানতেন যে আমি হয়তো থাকবো না, একটা করে যাই, একটা দিয়ে যাই, একটা বলে যাই, নেই তারপরে যা হয় হবে। হ্যাঁ হ্যাঁ, সেই শর্তগুলো যদি আমার এখনো মানতে হয়, আমি যদি ফলো করি, তাহলে তো আমার আর ওইটার সাথে এটার কোনো পার্থক্য থাকে না। আমি শ্রীলঙ্কার উদাহরণটা দেই। শ্রীলঙ্কার ওই আইএমএফের সত্যের কারণেই সে কিন্তু দেউলিয়া হয়ে গেছিল। আর্জেন্টিনার কি অবস্থা? একবার পড়েই গিয়েছিল। জি, যাওয়ার পরে ওই যে আন্দোলন হলো, গোদাবাইয়া পালিয়ে গেলেন ইত্যাদি ইত্যাদি, তখন শ্রীলঙ্কান গভর্নমেন্ট পরিষ্কার আইএমএফকে বললো যে ভাই, আমি আপনার ওই শর্ত ন মানতাম, আমি আপনার ওই ছাত্রের সাথে নাই, কারণ আমার ইকোনমি দেখেন কীভাবে পড়ে গেছে। আমি এখন আপনারে বলছি যা আমার মানা উচিত পারবো সেই ধরনের শর্ত দিয়ে আমাকে একটা বেল আউট প্ল্যান দেন। হ্যাঁ, আচ্ছা। এবং সেই বেল আউট প্ল্যান তারা নিয়ে $2.5 বিলিয়ন বেল আউট প্ল্যান নিয়ে তারা তাদের ইকোনমিটারে কিন্তু অনেকটা গুছিয়ে আনছে। হ্যাঁ, ভালোভাবে আসছে। আমরাও তাই, আমাদের উচিত ছিল 2023 সালের ওই শর্ত নিয়ে এসে 24 সালে যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার চেঞ্জ হয়ে গেল, তখনই উচিত ছিল আইএমএফকে বলা যে আপনার ওইসব শর্ত মানলে আমার এদিকে আমও যাবে সালাও যাবে। আমরা তো তখন প্রচুর কমিশন নিয়ে ব্যস্ত ছিলাম। না, তো বলার দরকার নেই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে সেটা করা হয়নি, কিন্তু এই নতুন গভর্নমেন্টের কাছে ইট হ্যাজ বিন এ চ্যালেঞ্জ। আচ্ছা, যে আমি ওই আইএমএফ এর সব শর্ত যদি মানতে যাই তাহলে আমার ঘরও থাকবে না, বাড়িও থাকবে না, অন্য সমস্যা। এই জন্যই কিছু কিছু আপনারা কালকে আগামীকাল দেখবেন বাজেটের ভিতরে বেশ কিছু বিদ্রোহ, মানে আইএমএফ এর শর্ত আমি মানছি না, এটা 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 স্পষ্ট করে যাবে। কারণ এই চ্যালেঞ্জিং এটা নিতে হবে। এই জন্যই ওই যে কিছুক্ষণ আগে আমরা যে কথাগুলো বললাম, সরকারকে তার দৃঢ় কমিটমেন্টে থাকতে হবে, দৃঢ় কমিটমেন্ট। আমি ওই যে রেভিনিউ আর্নড হচ্ছে না বা হবে, এই ব্যাপারে আমার একটা মন্তব্য হচ্ছে এই, আমাদের দেশের রেভিনিউর যে অবস্থা। স্যার, রেভিনিউ বিরতির পরে সে কথা বলি, একটা বিরতি নিয়ে তারপর রেভিনিউ নিয়ে কথা বলি। আচ্ছা, তাহলে কারণ আমার ওই জায়গাটাও একটা বড় জায়গা, মূল আয়ের জায়গাটা তো ওখান থেকে আসবে। আমি কিছু জিনিস দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, আশা করি সাথে থাকবেন। আলোচনা আমরা কথা বলছিলাম সৃজনশীল বাজেট নিয়ে। আমি যেতে চাই ডক্টর মজিদ, আপনি বলবেন। সেটি হচ্ছে যে আপনি এনবিআরে দীর্ঘদিন কাজ করেছেন, এনবিআরে একদম অধিকর্তা চেয়ারম্যান ছিলেন আপনি। রাজস্ব আয়ের যে প্রধান জায়গা সেটা এনবিআর, সেখান থেকে এবার 6,04,000 কোটি টাকা আপনাদেরকে আপনার প্রতিষ্ঠান, আপনার সাবেক প্রতিষ্ঠান তারা সংগ্রহ করবে, আহরণ করবে, জোগাড় করবে, সরকারকে দিবে। এত টাকা জোগাড় করার সক্ষমতা কি আসলে এনবিআর আছে কিনা? প্রথম চলতি বছরের অর্থ বছরের প্রথম 10 মাসেই সম্ভবত 1 লাখ কত কোটি টাকা জানি তারা অলরেডি ঘাটতি, মানে পারেনি আর কি। তো সেই সক্ষমতা কি এই এনবিআর আছে? এখানে প্রশ্ন হচ্ছে এই যে গত বছর ইমিডিয়েট বছরের যেটা বললেন আর কি, ইমিডিয়েট এই বছর বা তার আগের বছরটা অ্যাকচুয়ালি তো কোনো অ্যাকশন ছিল না, কোনো পলিটিক্যাল স্ট্রেস বা কী বলে কমিটমেন্ট ছিল না, যা ইচ্ছা তাই হয়েছে। ইকোনমিতে বাজেটও কিছু করা হয়নি, চলছে ওইভাবে। সুতরাং ওইটাকে ভিত্তি ধরে এবার পারবো না এ কথা বলা যাবে না। আর আমি বলি আমাদের সবার উপরে একটা জিনিস, কিন্তু এই যে এস্টিমেট আমরা যখন দিচ্ছি, আমার একটা পুশ ফ্যাক্টর কাজ করতে হবে। পুশ ফ্যাক্টর কেন? আমার ট্যাক্স জিডিপি রেশিও যদি 7 হয়, যাও হওয়া উচিত 14 বা 15। জি, তার মানে হচ্ছে ইট ইজ এ ডায়াগনস্টিক যে ইকোনমিতে প্রায় 8% অফ জিডিপি, 15 বিয়োগ 7 মানে 8% অফ জিডিপি ইকোনমিতে টাকা আছে, করযোগ্য আয় আছে, পয়সা আছে, কিন্তু আমি সেইটা নেই না, উনি দেন না, নেওয়ার ব্যবস্থা নাই। এখানে একটা পুশ ফ্যাক্টর ইম্পর্টেন্ট। যারা দেয় আপনারা স্যার তাদের কাছ থেকেই নেন, আর যারা দেয় না তাদের কাছে আপনারা যান না। আমি সেটাই বলছি, সেখানেই তার অ্যানালাইসিসের প্রয়োজন, তার দায়িত্বশীলতার প্রয়োজন, যে কেন এতটা জিনিস টাকা করের বাইরে রয়ে গেল, সে দিল না, কেন দিল না। যেমন আপনি হাউজিং খাতে বলে দিলেন কালো টাকা, তারপরে তোমার রেট আমি কমাই দিলাম, হ্যাঁ, তারপরে করলাম করে ওখানে হাউজিংয়ে প্রচুর কাজ হচ্ছে, রিহাব হচ্ছে। সে বলতেছে জানেন আমি 25 লাখ লোকের কর্মসংস্থান দিচ্ছি, আমার এত কি হচ্ছে, আর দেখেন আমার বিল্ডিং কত বড় হয়ে যাচ্ছে, অবকাঠামো সব দেখাচ্ছে, বড় হচ্ছে, কিন্তু ওনার যে ট্যাক্স দেওয়ার কথা সেটা ওনারা দিচ্ছেন না।
উনি দিচ্ছেন না। এই যে জিডিপিতে এই যে বৈষম্যটা, এই বৈষম্যটা তৈরি করছে, সিস্টেমই বৈষম্য তৈরি করতেছে। তো সেই জন্যই এখানে প্রেশার দিতে হবে সব সময়, যে বড় বাজেট করে টার্গেট দিতে হবে যে ইকোনমিতে টাকা আছে, তুমি টাকা নিচ্ছ না কেন, বা ও দিচ্ছে না কেন, কি তোমার করতে হবে, তোমার সরলীকরণ করতে হবে, কি বলে ব্যবসার কস্ট অফ ডুইং বিজনেস এগুলোকে কমিয়ে আনতে হবে, এনে তোমাকে এই টাকা আদায় করতে হবে। একটা প্রেশার এনবিআরের উপরে রাখতে হবে, দিতে হবে। এরকম না যে ও গতবার পারিনি তা ঠিক আছে এবারও কম করে দিলাম, তো তার মানে ইট ইজ এ নেগেটিভ ওই অ্যাটিটিউড ফ্রম দ্য গভর্নমেন্ট। এক, দ্বিতীয়ত হচ্ছে ইকোনমিতে ও যে 6,50,000 যেটা করবে, ওর করার কথা, আচ্ছা, নেবে তো অর্থনীতির থেকে। সেই অর্থনৈতিক পুনর্গঠনের দায়িত্ব রাষ্ট্রের, এনবিআরের না। এনবিআর যেই ব্যাংক সোজা করবে না, এনবিআর যেই পুঁজিবাজার ঠিক করবে না, এনবিআর কারণ এটা ওর কাজ না। ও হচ্ছে যে মানুষ আয় করবে, আমি সেখান থেকে পয়সা পাবো, এই হচ্ছে কথা। তা সুতরাং এখানে রাষ্ট্রের এরাও দায়িত্ব। ওকে যখন আমি টার্গেট দিচ্ছি যে তোমার এত আয় করতে হবে, সুতরাং যে অর্থনীতি থেকে সে আয় করবে নেবে, সেই অর্থনীতিকে আপনাকে স্যার নতুন নতুন আয়করদাতা খুঁজে বের করার দায়িত্ব কার? সরকারের নাকি এনবিআরের? কে খুঁজবেটাকে? সকলের সকলের। সকলের মানে সরকারের কারণ এখানে এনবিআর নিজে নিজে যে করদাতা বানিয়ে সে করতে পারবে না, এটা সম্ভব না। আচ্ছা, ওই যে সমিতি আছে, যে তারা যে সংঘবদ্ধ লোক আছে, একজন ব্যক্তিরও তাকেও তার নিজের কাছে জবাবদিহি করতে হবে যে আমি এই ইকোনমির থেকে আয় করছি, হ্যাঁ, কিন্তু আমি কর দিচ্ছি না। এই বোধটা তার আনতে হবে, তার কাছে আনতে হবে, দায়িত্ববোধটা আনতে হবে। কারণ আমি যদি কর না দেই, তাহলে রাষ্ট্র আমার এই রাস্তা বানিয়ে দিচ্ছে, আমার এই সুযোগ দিচ্ছে, আমার শিক্ষার স্বাস্থ্যের সব কিছু দিচ্ছে, আমি সেবা নিচ্ছি, কিন্তু আমি সে যদি মনে করে এগুলো না দিয়ে আমি পাচ্ছি, আমি কর দিতে যাব কেন? না না না, তো ওই পায় কেন? এই যে এখানে দায়িত্ববোধ হয়তো জাগ্রত হলো না। না জাগ্রত না, এখানে কথা উঠতেছে। আচ্ছা, হ্যাঁ, কথা উঠতেছে এই যে আমরা বছর 2-3 আগের থেকে বলেছি যে 47টা বা 42টা সার্ভিস নিতে গেলে আপনার করের দেখাতে হবে। আচ্ছা, তার মানে আপনি করদাতা আছেন এটা দেখাতে হবে, শর্ত দিতে হবে। গত 3-4 বছরে এমন কিছু তো হলো না যে আমার করদাতা বেড়ে গেছে, মানে ওরা করের কাগজ দেখাতে পেরেছে, কিন্তু সেবা তো ঠিকই নিয়ে গেছে। হ্যাঁ, বণিক বার্তা খুব সম্প্রতি একটা সার্ভে করেছে যে জেলা প্রশাসক বা ওই অন্যান্য অফিসার, তাদেরও তো করের আহরণে অবদান রাখার কথা আছে। কিভাবে আছে? সে নিজে নিজে কর ট্যাক্স ভ্যাট আদায় করবে না, কিন্তু সে যে সার্ভিসগুলো দিচ্ছে জনগণকে, সেই সার্ভিসগুলোর থেকে যা তার নেওয়া উচিত, ওই যে এখন নন ট্যাক্স রেভিনিউ বা নন এনবিআর রেভিনিউ বলছি, হ্যাঁ, আমার এনবিআরের টোটাল পাই 100-র ভিতরে এনবিআরের হচ্ছে 73 থেকে 70-80 ম্যাক্সিমাম, 75 আমি গড়ে ধরি, বাকি 25 কিন্তু বাইরের সকলের। এবং সেগুলো কিন্তু একটা ক্রাউডিং ইফেক্টের ব্যাপার আছে। হ্যাঁ, আপনি জমি রেজিস্ট্রি করলেন, সেই জমি রেজিস্ট্রির টাকাটা আপনি ঠিক মতো নিলেন কিনা, আচ্ছা, তারপরে আপনি পৌরসভা বা আপনি অমুক জায়গার থেকে আপনি নিচ্ছেন বিআরটি, আপনি ওই যে বিভিন্ন গাড়ির ফিটনেস টেস্ট কত কি পয়সা নিচ্ছেন না, তো সুতরাং এখানে আমি বলছি যে রাজস্বর ভিতরে রাজস্ব আয় বলতে বুঝাবে এনবিআর যে ট্যাক্স নন ট্যাক্স যা যা নেয় এটা, এছাড়াও আরও অর্থনীতিতে যেসব কর্মকাণ্ড চলে সেখান থেকে টাকা আসতে হবে। সেইটা আসে না, সেইটা আনতে হবে। কালকে বাজেটে আমরা এটা দেখিয়ে দিতে হবে যে আপনি ওর বাজেট, আপনি এনবিআর এর টার্গেট বাড়াচ্ছেন, প্রেসার ক্রিয়েট করতেছেন, আপনি সেক্টর কর্পোরেশনগুলো ফাঁকি দিয়ে যাচ্ছেন। সেখানে কি হচ্ছে সেটা আপনাকে জানতে চাইছিলাম। এটা করতে হবে, কারণ এটাকে সকলে মিলিয়ে সমন্বিতভাবে হবে। আমি বলছি আইন করলাম, প্রকাশ্য বিড়ি খাইলে 300 টাকা জরিমানা করা হবে। জরিমানাটা করবে কে? নেবে কে? পুলিশ নেবে বা কে নেবে? সে যদি এটা না নেয়, এই পর্যন্ত আপনি শুনিয়েছেন কোনো টাকা? এখনো শুনিনি, আইন আছে কিন্তু টাকাটা, তার মানে কি মানুষকে বিড়ি খাওয়া ছাড়ান দিয়েছে? দেয়নি, সিগারেট খাচ্ছে, কিন্তু উনি দায়িত্ব পালন করছেন না। জমি রেজিস্ট্রি হচ্ছে, এই হাউজিং এর, তাহলে তো ওনাকে জবাব দিতে হবে। রিহাবের এত বাড়ি রেজিস্ট্রি হচ্ছে, সে রেজিস্ট্রি শেষ করতে পারতেছে না। এখন তারা দাবি করতেছি আমার রেজিস্ট্রি ফি কমাই দেন, কমাই দেন, কমাই দেন। এটা আমি কেন করতে যাবো? ডক্টর শাহাদাত, আপনি একটু বলবেন যে সরকার বলছে যে এই বাজেটে তারা নিম্নবিত্ত এবং সাধারণ মানুষকে একটা স্বস্তি দিতে চায়। চাওয়াটা দারুণ উদ্যোগ, এটা অবশ্যই প্রশংসনীয় কাজ, কিন্তু আপনি এই চাওয়াটা বাস্তবায়ন করবে কিভাবে?
যদি বলি যে ধরেন আপনার বিদ্যুতের দাম বেড়েছে, আপনার জিনিসপত্রের দাম তো অটোমেটিক্যালি বাড়বেই, জ্বালানির দাম বেড়েছে, ফলে দাম বাড়লে তো সেই দিন শেষে আমার পকেট থেকেই টাকা যাবে, আর যার প্রভাব এসে পড়বে আমার ঘরের রান্নাঘরেই ধাক্কাটা খেতে হবে। তাহলে স্বস্তিটা কিভাবে দিবে? ওই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মানে ওইটা। জি, দেখুন বাজেটের দিকে তাকিয়ে যদি বলি যে সরকার আসলে স্বস্তির জায়গাটা কোথায় বলছে, সেটা দেখবেন সরকার বলছে তো যে এই বাজেটের মধ্যে মূল্যস্ফীতি 7.5% আসবে। যদি সত্যিকারে আসে তাহলে কিছুটা স্বস্তি পাবে। এক, দ্বিতীয়ত হচ্ছে অনেকগুলা 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর যখন ভ্যাট কিছুটা ছাড় দিচ্ছে, তখন মনে হবে যেন এই সমস্ত জিনিসপত্রের দাম আর বাড়বে না। তার মানে ভ্যাট ছাড় মানে সরকার যদি বলে ভ্যাট ছাড়, তার মানে দাম কমবে, আপনার কমা। এখন প্রকৃতপক্ষে চিত্রটা কোথায় গিয়ে কনফ্লিক্ট করে, মানে হচ্ছে যে বিষয়টা আমরা কেন সেটাকে ক্রিটিক হিসাবে দেখছি এই জন্য, কারণ সরকার যখন বিশাল বাজেট আমরা বলছি, কিন্তু আসলে জিডিপির তুলনায় এটা কোনো বিশাল বাজেট না প্রথমত। কিন্তু বিশাল কেন? সরকারের আয়টা কম, ব্যয় বেশি, যে কারণে 2,43,000 কোটি টাকা যখন ঋণ করতে হয় তখন সেটাকে আমরা বিশাল বলছি, বিশাল ঘাটতি বলছি। এখন ঘাটতি মেটাতে গিয়ে সরকার আসলে এখনো ভাবছে, আপনি দেখবেন সরকার কিন্তু স্বস্তির জায়গাটা ওইখানে বলছে যে আমরা অনেক কিছু টাকা ধার করব, কিন্তু প্রকৃতপক্ষে প্রিন্ট করবে না। মানে এটা বলা থাকে, কিন্তু প্রিন্ট কখন করে জানেন? বছরের শেষের দিন, অর্থাৎ 1 জুলাইয়ের আগের দিন, 29শে জুন। সেই সময় দেখা যাবে যে সরকার তার এই যে পদক্ষেপ সেটার মধ্যে রয়েছে কিনা। এক, দ্বিতীয়ত হচ্ছে আমরা কেন আশঙ্কা করছি, কারণ ভঙ্গুর অর্থনীতিতে ভঙ্গুর আর্থিক প্রতিষ্ঠান, যখন সরকার বলছে যে 1,10,000 কোটি টাকা বাহির থেকে নিবে, 15,000 কোটি টাকা নিবে হচ্ছে সঞ্চয়পত্র থেকে, আর বাকি টাকাটা নিবে হচ্ছে ব্যাংক থেকে, ধরেন কমার্শিয়াল ব্যাংক থেকে। এখন প্রশ্ন হচ্ছে, ব্যাংক থেকে যখন আপনি টাকা নিয়ে যাবেন এই ভঙ্গুর ব্যাংক থেকে, তখন দেশের অর্থনীতিকে সচল করার জন্য কিন্তু সরকার স্বপ্ন দেখছে যে গ্রোথ বাড়বে, কারণ 6.5% প্রবৃদ্ধি 4% থেকে, তার মানে সেটা অনেক স্বস্তি, সবার ইনকাম বেড়ে যাবে। অতএব এই প্রবৃদ্ধিটা যদি ক্ষতিগ্রস্ত হয়, এই টাকা যখন সরকার নেবে, কারণ অর্থনীতির ভাষায় আপনি যদি পরিসংখ্যানেও দেখেন, তাত্ত্বিক দিক থেকে দেখেন, বাংলাদেশের অর্থনীতিকে দেখেন, তাহলে বলবেন বাংলাদেশ সরকার এডিপিতে যে খরচ করে সেটাকে যদি পুরা বাস্তবায়ন ধরেন আর প্রাইভেট সেক্টরকে আলাদা ধরেন, তাহলে 5 ভাগের 1 ভাগ জিডিপিতে কন্ট্রিবিউট করে হচ্ছে এডিপি, আর বাকি 5 ভাগের 4 ভাগ করে প্রাইভেট সেক্টর। অতএব আপনি যখন 1 লাখ কোটি টাকায় ধরেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী 1,12,000 কোটি টাকা প্রাইভেট ব্যাংক থেকে সরানোর ক্ষেত্রে আপনি 5 ভাগের 1 ভাগকে সাহায্য করছেন আর 4 ভাগকে ক্ষতিগ্রস্ত করছেন। অতএব সরকার 1 লাখ কোটি টাকা যখন রাষ্ট্রের কমার্শিয়াল ব্যাংক থেকে নিয়ে নেয়, তখন ক্ষতি হয়ে যায় প্রাইভেট সেক্টর বিশাল, যে কারণে প্রবৃদ্ধি প্রশ্নবোধক চিহ্নের মধ্যে পড়ে যায়। একটা জায়গায় যে আপনি এডিবির কথা বলেন যে 3 লাখ কোটি টাকার মতো এবার বাজেট, তো আমরা এডিবিতে দেখি যে আমি একটু আগে বলেছিলাম যে অনেক প্রকল্প যেগুলো শুরু হয় সেগুলো বছরের শুরুর দিকে একদম মানে ঢাক ঢোল পিটিয়ে প্রকল্প নেওয়া হয়। প্রকল্প যিনি পরিচালক থাকেন দামি গাড়ি তার জন্য চলে আসে, অফিস স্টাফ, ব্যাপক খরচ হয়ে যায়, কনসালটেন্সি ফিও চলে যায়, কিন্তু কিছুদিন পরে দেখা যায় যে প্রকল্পটা বাতিল করা হচ্ছে কারণ এটা বাস্তবসম্মত না। ফলে এরই মধ্যে কিন্তু মেলা টাকা সেখানে খরচ হয়ে গেছে। এই জায়গাগুলোতে তো সরকার টাইট দিতে পারে, আপনার যদি কিছুটা খরচ বাঁচবে। দেখেন এটা ব্যবস্থাপনার উপর নির্ভর করছে যে ইফেক্টিভ ম্যানেজমেন্ট কিভাবে হয়। যেমন এডিপির মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে বাস্তবায়নের সমস্যা, কারণ আপনি যদি প্রত্যেকটা প্রজেক্ট ওয়াইজ ইমপ্লিমেন্টেশন দেখেন, আইদার আপনি কস্ট ওভাররান এবং টাইম ওভাররান, অর্থাৎ যতটুক সময় লাগতো তার থেকে অনেক বেশি সময় লাগে, যতটুক কস্ট লাগতো সেটার ক্ষেত্রে দেখবেন 2 গুণ 3 গুণ খরচ গিয়ে পড়ছে ওই প্রজেক্টের বাস্তবায়নে। অতএব যখন টাইম ওভাররান এবং কস্ট ওভাররান যোগ করছেন, তার মানে রাষ্ট্র থেকে টাকা বের করছেন আপনি দুর্নীতির মাধ্যমে, কারণ আপনি এই সময়টাকে দেখিয়েই 1,000 কোটি টাকাকে আপনি বিগ প্রজেক্টে 2,000 কোটি টাকা করে ফেললেন। তে এই সরকারের কাছে প্রত্যাশা হচ্ছে এটা হচ্ছে দুর্নীতির একটা জায়গা,
যেটা সরকারের অব্যবস্থাপনার মাধ্যমে টাকা বের আমি হয়ে বিরতি যায়। যাব একটু মজিদ স্যার আপনি একটু বলবেন যে এই যে সেই একই প্রশ্ন যে ধরুন আমি 10টা প্রকল্প না নিয়ে আমি 6টাই নেই, আমি 7টাই নেই এবং এই 7টাই বাস্তবায়ন হোক, ইমপ্লিমেন্টেশন হোক, কিন্তু আমি 10টা নিলাম আর 3টা মাঝপথে গিয়ে থামিয়ে দিলাম, তো এবং সেখানে দুর্নীতির একটা সুযোগ থাকে। ফলে সরকার তো চাইলেই এই যে এনবিআর উপর এমন প্রেশার না দিয়ে, এমন চাপ না দিয়ে এই জায়গাগুলো থেকে তো কিছু টাকা বাঁচাতে পারে। অবশ্যই সেটা পারে। এবং আমি সেই জন্যই বলছি যে রেভিনিউ আর্ন মানে এই না, ব্যয়ও নিয়ন্ত্রণ করেও আমার ঘাটতিটা ব্যালেন্স করতে হবে আমাকে। ব্যালেন্স করতে হবে, ব্যয় কমিয়েও। আমাকে একটা মাথা ভারী একটা প্রকল্প নিলাম, তারপরে সেটা করতে পারলাম না, অথচ ওই যে অর্ধেক করে বাকিটা বাদ দিলাম, করলাম না। এখানে ডিসিপ্লিন আপনার জানা খুবই স্পষ্টই, নতুন সরকার এসে কিন্তু তারা একটা স্পেশাল কমিটি দায়িত্ব দিয়েছে, ওই যে আমাদের তিতুমির সাহেবকে দিয়ে বলেছে যে এই নসব কতটা প্রকল্প চুলচেরা বিশ্লেষণ করেন, যেটার বাস্তবায়নযোগ্য সেইটা রাখবো, যেটুকু পারবে সেইটুকুই রাখবো, বাকিটা বাদ। তাই এই এক্সারসাইজ তারা করছেন, এটা করা ছাড়া উপায় নাই। কারণ এইভাবে চলতে পারে না যে আমি বিশাল প্রকল্প নিয়ে বছরের পর বছর করতে থাকলাম। হ্যাঁ, আজকেও পেপারে আছে, মাননীয় প্রধানমন্ত্রী গতকাল পরিষ্কার বলেও দিয়েছেন যে এই যে এক্সটেনশন চাচ্ছে, এতে উনি খুব বিরক্ত বোধ করছেন। বিরক্ত মানে কারণটা এই যে এক্সটেনশন চাওয়া মানে কি, আমি যত সময়ের কাজ যত সময় করি নাই, না করে আমি কাজ ফেলে রেখে তারপরে আমি এই যে বলছি যে আমার সময় বাড়িয়ে দেন। এই সময় বাড়িয়ে দেওয়ার মতন এই একেবারে আমি মনে করি একটি বদ অভ্যাস ওনার ভাষায় দুর্নীতি আর কি, এইগুলোর থেকে বেরিয়ে আসে। বাইরের কান্ট্রিগুলোতে এমন হয় যে যথাসময়ে কাজ শেষ করতে পারলে পুরস্কার দেওয়া হয়, এবং যদি আগে শেষ করতে পারে তাহলে আরো ভালো পুরস্কার দেওয়া হয়। না জাপানে তো তাই তো। জাপান এখানে আমাদের বাংলাদেশেই জাপানের প্রকল্পের মেয়াদ সঠিক সময়ে শেষ করেছে, শেষ করাতে সে টাকা এডিপি মানে তো আপনি প্রজেক্টের কাজ টাইম ডিউরেশন ফি। কিন্তু আমাদের এখানে তো সবসময় দেখি যে শুধু সময় বাড়া মানে হচ্ছে খরচ বাড়া মানে হচ্ছে যে নিজের কিছু আয় রোজগার হওয়ায়, মানে দায়িত্বহীনতা। আমি যত সময় শেষ করলাম না কেন, পারলাম না কেন, তাহলে এই জিনিসের তো দাম বাড়বে। আমাদের এখানে কিন্তু পুরস্কার এবং তিরস্কার এই দুটোর ব্যবস্থা করা যেতে পারে, যে আপনি সময় মতো কাজ শেষ করলেন না, আপনার জন্য তিরস্কার অপেক্ষা করছে, আর সময় মতো করতে পারলেন আমরা আপনাকে পুরস্কৃত করব। যদি এরকম করলে কোনো চেঞ্জ আসতে না সেটা আসতে হবে, সেই সব কাজ শুরু হচ্ছে। আচ্ছা, বিরতির পরে সে বাকি আলোচনা করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথে থাকুন। বলছিলাম আমাদের যে বাজেট, সে বাজেট নিয়ে সৃজনশীল বাজেট যেতে চাই। ডক্টর আব্দুল মজিদ, আপনি বলবেন, আমরা তো বেশ কিছু বিষয় নিয়ে কথা বললাম, আমরা বিনিয়োগটা নিয়ে একটু কথা বলতে চাই। একদম যদি আমি রাগঢাক না রেখেই বলি যে বিনিয়োগে কিন্তু গতি এখন নেই। ইন্টারিম গভর্নমেন্ট বিনিয়োগের গতি আনার জন্য বেশ কিছু পদক্ষেপ তারা নিয়েছিলেন, কিন্তু দিন শেষে সেগুলোর কোনো প্রভাব নেই, খুব বেশি লাভবান আমরা হতে পারিনি। তখন যিনি ছিলেন বিডার চেয়ারম্যান, এখনও তিনি বিডার চেয়ারম্যান আছেন, তিনি এর মধ্যে 180 দিনের একটি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন বিনিয়োগের ভিত্তি তৈরি করার জন্য। প্রশ্ন হচ্ছে, স্যার 55 বছর পার করলাম স্বাধীনতার, এখনও বিনিয়োগের ভিত্তি তৈরি হলো না, আর উনি কিন্তু অনেকদিন ধরে দায়িত্ব পালন করছেন, আবার নতুন করে কেন 180 দিন? না, ওইটাই কথা হচ্ছে যে ওই যে রবীন্দ্রনাথের একটা আছে না, আমরা কথা বলি বেশি, কাজ শেষ করি না, শুরু করি কিন্তু শেষ করি না। আমি সারা বছরের ভিত্তি তৈরি করব, আমি 180 দিন কেন? এখন বিডার চেয়ারম্যান, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তিনি কথা বলছেন ঠিক আছে, কিন্তু তার চিন্তাভাবনাগুলো বাস্তবায়নের ব্যাপারে গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের যে একটা সমন্বয় প্রয়োজন, সেখানের উপরে তার কতটা হাত আছে। যেমন আমরা গত সময়ে বেশি করে বললাম ওয়ান স্টপ সার্ভিস দেওয়া হবে, ওয়ান স্টপ সার্ভিস দারুণ উদ্যোগ ছিল। 100 এর কি বলে বিডার না 100 অর্থনৈতিক অঞ্চল, হ্যাঁ এইসবের জন্য বলা হলো যে ওয়ান স্টপ সার্ভিস আমি এখানে বসে করব, আমি অ্যাক্টিভলি সব কাজ হবে। আমি নিজেই একে খান গ্রুপের তাদের যে বড় প্রকল্প, প্রথম যে প্রকল্পটা একে খান স্পেশাল ইকোনমিক জোন, যেটা তৎকালীন প্রধানমন্ত্রী প্রথমেই উদ্বোধন করেছিলেন ওই যে 100টার ভিতরে, আচ্ছা, হ্যাঁ সেখানের সাথে আমি 6 বছর তাদের উপদেষ্টা ছিলাম। আমি ওখানে বসে বসে দেখেছি আমার বিখ্যাত বেজা অফিসাররা ওয়ান স্টপ সার্ভিস বলতে কি, কোনো কিছুই নাই। তারা জমি কিনতে পারছে না, সেই জমির কথা তারা যে বলা হলো যে আপনি জমিটা কিনে দেন, আপনি ওয়ান স্টপ সার্ভিস, ইউ হ্যাভ পাওয়ার, আপনি করেন, আপনার এইটা কি লাগবে, ওইটা কি লাগবে, ওই অফিসারটা দেখতে যাবে, তারও পয়সা দিতে হবে, তারপরে কি হবে কোনো খবর নেই, ওয়ান স্টপের কোনো কথা নাই। অর্থাৎ এই জিনিসগুলো হচ্ছে না, কাগজে লিখে রাখছি যে আমি এই ট্যাক্স ফ্যাসিলিটিস পাবেন, কিন্তু
বাস্তবে কিছু নেই। এনবিআর যখন যেই বলছে ওটা তো বলা আছে আপনি বিনিয়োগ করবেন তারপরে দেওয়া হবে। আরে আমি বিনিয়োগ করতে যাওয়ার আগেই তো আমি পাচ্ছি না, এটা পাওয়া যাচ্ছে না। আচ্ছা বলা ছিল আছে যে আপনি এখানে ইয়েটা করবেন, আপনাকে বিদ্যুৎ এবং গ্যাস এগুলো সব দেওয়া হবে লাইন। সে বিদ্যুৎ আর গ্যাসের কাছে গেলেই বলে কি বলা হয়েছিল নাকি আমরা তো জানি না, আপনি এস্টিমেট দেন আমরা দেখি। উনি হয়তো ইনভেস্টমেন্টের প্ল্যান করার সময় লিখেছেন যে 35 কোটি টাকায় আমার গ্যাস বা বিদ্যুৎ হয়ে যাবে। পরে যখন ওর কাছে যাওয়া গেছে তখন দেখা গেছে প্রায় 3 গুণ সে নিজেই চাচ্ছে। তো তাহলে ও কতক্ষণ উনি ওনার বিনিয়োগের ইচ্ছাটা বা আগ্রহটা বা পুঁজি কতক্ষণ রাখবেন? অর্থাৎ আমি বলছি উনি হতাশ, উনি ফিরে আসবে। হ্যাঁ, একটা হলিস্টিক অ্যাপ্রোচে নিতে হবে। এক জায়গায় উপরে বসে বসে বললেই হবে না, আমার ওইটা ঠিক ইমপ্লিমেন্ট কীভাবে হচ্ছে সেটা দেখতে। যেমন আমি আর অন্যভাবে বলি, আমরা এখানে হয়তো একটা করে ছাড় দিলাম, হ্যাঁ, শুল্ক কমাই দিলাম, ওইটা যখন ইন্টারপ্রিটেশন হবে, হ্যাঁ, আমাদের ওখানে একটা কর পরিপত্র জারি করতে হয় একটা, ওই যে অর্থ বিলে যা যা দেওয়া হয় না ওইটাকে আবার একটু এক্সপ্লেন করে একটা পরিপত্র জারি করা হয়। পরিপত্রটা পড়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে ওইটার জটিলতা করে মানে এ করে আপনি যে এই যে শুল্কের হয়তো এত একটা সুযোগ দিলাম বা বললাম, কিন্তু সেটা আদৌ বাস্তবায়ন হবে কি না, কীভাবে হবে, কারা করবেন, তারা কতটা ঠিক, তারা কতটা দায়িত্বশীল, এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। আমি জনগণকে বলি, জনগণকে সুস্থতা দেওয়ার জন্যে, নিরাপত্তা দেওয়ার জন্যে আপনিও অনেকগুলো বরাদ্দ রাখলেন বা ডিপার্টমেন্টকে দিলেন, কিন্তু আর ডিপার্টমেন্ট আসলে যদি বাদী আর বিবাদীর কাছ থেকেই পয়সা খাওয়া শুরু করে তাহলে তো হ্যাঁ, তো কি হবে? কিছুই হবে না। না, গ্রামে যেমন আমি বলি, এই একজনের জমির ধান কাটা, 2 ভাইয়ের জমির ধান কাটার বিষয় হচ্ছে, এক ভাই যেয়ে কেস করে দিচ্ছে, দিলে ও যেয়ে ওরাও ধরতেছে, ওরাও ধরতেছে, ওরা বলতেছে আমার পয়সা দেন, না হলে আমি ওরা ধরবো না। আর ওরা যেই বলছে তোমার নামে কেস হয়েছে, অতএব তুমি 2 জায়গাতে হচ্ছে। আবার তারপর করে ওর সাথে কোর্ট কাছারি সবাইরে জুড়ে দিল, হ্যাঁ, কোর্টের থেকে আদেশ আইছে আপনারা আমি ধরতে আসছি। ওখানে কোর্টের ওই পেশকার, উকিল, উজির, নাজির থেকে শুরু করে সব আছে। আচ্ছা, পরে ওই এক ভাই ধরে টরে খেয়ে জেল খেয়ে মানে যে জামিন নিয়ে আবার বেরিয়ে এলো, এসে ওর নামে কেস দিল, আবার মামলা শুরু হলো। এই যে মামলার চক্র, এই একই পুলিশ কিন্তু ওই কেস কিন্তু আগেই ইনকোয়ারি করেছে, জানে কে কি দোষ, সে আবার নতুন করে সে আবার ওইটার ইনকোয়ারি শুরু করবে। তথ্য বলে যে আসলে এই যে ফৌজদারি মামলার চেয়ে আপনার ভূমি সংক্রান্ত মামলার হার বেশি, 80%, 20% আদার্স মামলা। স্যার আপনার সার্ভিসটা নিশ্চিত। হ্যাঁ, শাহাদাত আপনি বলবেন স্যার, বিনিয়োগের ব্যাপার নিয়ে বললেন, ধরেন দেশীয় বিনিয়োগ বা দেশীয় ব্যবসায়ীদের, স্যারের কথা ধরে আমি বলি, তাদের পথ যদি মসৃণ না হয়, তাদের পথে যদি মানে কাটা থাকে, তা মসৃণ না থাকলে তো বিদেশি বিনিয়োগ যারা তারা তো আসবেই না। আপনার তো আগে দেশীয় ব্যবসায়ীদের পথটা সোজা করতে হবে, মসৃণ করতে হবে। আপনাকে একটু স্মরণ করিয়ে দেয় যে জিডিপির অনুপাতে বিনিয়োগের হার হচ্ছে 2021-22 হচ্ছে আপনার 24.52%, 22-23 হচ্ছে 24 আপনার 18%, এবং 23-24 হচ্ছে আপনার কমে আসতেছে, কিন্তু আপনার 23.99.6%, আর 24-25-26 আসছে কত 22.49%। এমন মানে কমছে, কিন্তু বিদেশি বিনিয়োগের হার বা দেশি বিনিয়োগের হার কমছে। তাহলে আমি আমার দেশীয় বিনিয়োগকারী ব্যবসায়ীদেরকে আমি তার পথ মসৃণ করব না, অথচ আপনি পড়াচ্ছেন শিক্ষার্থীদের যে আপনার বিনিয়োগ, এরপর উৎপাদন, কর্মসংস্থান, তাহলে আপনার সেই স্বস্তি কোথায়? আমি এখানে একটু যোগ করি, কারণ আমার মনে হয় সুবিধা হবে আলোচনায়। সেটা হচ্ছে ওই যে 100টা প্রাইভেট সেক্টরকে ইয়ে করে বলা হলো এত লক্ষ কোটি টাকা জনসংখ্যা হবে, এই কথাগুলো বলে প্রাইভেট সেক্টরকে জমি কেনা টেনা থেকে শুরু করে সবাইকে লাগিয়ে দেওয়া হলো। ঠিক ওই সময় মিরেশ্বরাইতে সরকার নিজেই একটা বড় একই জাতীয় একই ধরনের একই জিনিস না বড়, কারণ ওখানে সে জমি তার নিজের জমি, কারণ সরকার সে চরের জমি, সে নিচে, ওর ওখানে টাকা লাগেনি। তারপরে বিশ্বব্যাংকের থেকে লোন নিয়েছে ওখানে ইনফ্রাস্ট্রাকচার করার জন্যে করে, তারপরে সে যদি ওখানে বসে ওই বিনিয়োগের জমি যদি একজনকে 5 টাকায় দেয়, আর ইনি এত কষ্টটা করে নিজে খরচ করে যে পরিস্থিতি করে কম্পিটিটিভনেস থাকলো না। তো অর্থাৎ আমি বলতে চাচ্ছি টিকে থাকা মুশকিল হবে, টিকে মুশকিল হলো। এর কারণটা হচ্ছে কি,
এই স্ববিরোধিতার থেকে বেরিয়ে আসতে, স্যার আপনি একটু পলিসিগতভাবে স্ববিরোধিতার থেকে দেখুন স্বাভাবিকভাবে আমরা যখন গ্রোথ থিওরির কথা, প্রবৃদ্ধির তাত্ত্বিক দিকগুলোর কথা বলি, সর্বপ্রথমেই আসে যে বিনিয়োগ। মানে হচ্ছে আপনি যদি হ্যারোড ডুমার গ্রোথ মডেল, সোলুস ওয়ান, অনেক ধরনের গ্রোথ যেটাই করেন না কেন, কথা হচ্ছে যে আপনার সেভিংস, ইনভেস্টমেন্ট, এই জায়গাগুলাই আলটিমেটলি প্রবৃদ্ধিকে সহায়ক। এখন বাংলাদেশে যদি দেখেন তাহলে বিষয়টা হচ্ছে কি, আপনি যখন বললেন 24-22-এর হিসাবটা, সেটা আসলে আমার প্রকৃতপক্ষে টার্গেট হচ্ছে 36। আমরা যদি আপার মিডিল ইনকাম, লোয়ার মিডিল ইনকাম থেকে আপার মিডিলে যেতে চাই, কিন্তু সেই পথটা মসৃণ মনে হচ্ছে না, বরং ক্ষয়ে যাচ্ছে। তার মানেই হচ্ছে বাংলাদেশ প্রবৃদ্ধির একটা বড় ইতিহাস তৈরি করার মতো দেশ, কিন্তু হচ্ছে না। এখন বিনিয়োগ সর্বনিম্ন তলানিতে 18 থেকে 20 বছরের নিচে। বর্তমান সরকার সেই জায়গাটায় চেষ্টা করবে। এখন আমাদের পরবর্তীতে প্রেক্ষিত কি, ফলাফল কি হয় তার উপরে কথা বলবো, কিন্তু চেষ্টা করবে যে বিনিয়োগকে বাড়ানোর জন্য। এখন বিনিয়োগকে বাড়ানোর জন্য বিনিয়োগের হ্যাসেল যেগুলো আছে, ওয়ান স্টপ বলে ওয়ান স্টপে হচ্ছে কিনা সেটা নিশ্চিত করা, যে আসলেই সহজেই আমি নতুন ব্যবসা শুরু করতে পারি, আমি যদি জমি নেই জমিটা সহজে নিতে পারি। অতএব সেই ব্যবসা বান্ধব পরিবেশ যদি তৈরি করে বিনিয়োগ নিশ্চিত করতে হবে। ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিক, আপনাকে এবং ডক্টর আব্দুল মজিদ দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আসার জন্য। দর্শক, আজ পর্যন্তই। আগামীতে আমরা ঠিক এই বাজেট নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।